পর্ব কেমন উপভোগ করলেন? চমৎকার। বিশেষ করে বাংলাদেশের নৌপণ্যে বিশেষভাবে চমৎকৃত, খুব ভালো লেগেছে বাংলাদেশের পারফরমেন্স, উজ্জ্বলিত পারফরমেন্স। একটা নতুন বাংলাদেশকে আমরা দেখছি মনে হচ্ছে, সব মিলিয়ে অসাধারণ। বাংলাদেশের প্রসঙ্গে যখন আসতেন সেক্ষেত্রে জানতে চাইবো যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলো বাংলাদেশ, তারপরও জিততে পারলো না, এর কারণটা কি? বাংলাদেশ কিন্তু জেতার যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছিল। আর এই ধরনের ওয়ার্ল্ড কাপের ম্যাচে আমি আগেও বলেছি যে কোনো ম্যাচে 50-50। নিউজিল্যান্ড যেমন একটা পর্যায়ে মনে হচ্ছিল খুব সহজে জিতে যাবে, তারপর করে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকবার তাদের শিবিরে হানা দিয়েছে এবং তাদেরকে তাদের নিয়মিত উইকেট ফেলে দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আবার আপনি যদি বাংলাদেশের ইনিংসের দিকে দেখেন যে আমাদের পরপর দুটো উইকেট বল যেভাবে মুভ করছিল, শুরু করছিল বল, খেলা কিন্তু খুব অসম্ভব ছিল প্রথম 10 ওভার। যার জন্য টস জিতেই আর ম্যাককুলাম কিন্তু একবারে চিন্তা করে নেই বোলিং নেওয়ার ব্যাপারে, এবং সাকিবও বলেছে যে টস জিতলে আমিও বোলিং নিতাম। ওই 10 একটা ছিল বাংলাদেশের জন্য কিন্তু একটা বিশাল পরীক্ষা, এবং সেই পরীক্ষা আমরা যদিও উঠতে পারিনি। তারপরে দুটো উইকেট হারানোর পরে মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, তারপরে মুশফিক সাকিব যেভাবে পরে সাব্বির রহমান যেভাবে তারা আউট করলো, বিশেষ করে মাহমুদুল্লাহর কথা বলবো, অসাধারণ খেলে। আমার খেলা মনে হচ্ছে বাংলাদেশের কোনো উইকেটে খেলছে, প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলছে। যে সময়টা নামছে ওই সময়টা কিন্তু অত্যন্ত কঠিন একটা সময়। আমি সৌম্য সরকারের কথা এখানে না বলে নয়, এবং সৌম্য সরকারকে দেখে মনে হচ্ছে দেশে অনেক খেলার অভিজ্ঞতা সম্পন্ন, অনেক টক্কর করিয়ে এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনে সে খেলতে এসছে। তাকে দেখে একবারের জন্য আমার মনে হয় নাই যে সে একটা নতুন বিশ্বকাপে প্রথম এসছে, বয়সও তার অনেক কম, এবং সে যে একদম নতুন খেলোয়াড় আমার তখনই তাকে তার খেলা দেখে সেটা আমার মনে হয় নাই। পরবর্তীতে সাব্বির রহমান দেখেন যে ব্যাপারটা নামে সে জায়গায় কিন্তু একটা ম্যাচের একটা পয়েন্টে থাকে যে ওই সময় গিয়ে কিন্তু মারতে হয়, কারণ সেখান থেকে বলগুলো ক্যাচ করার একটা ব্যাপার আছে, এবং সেই জায়গায় গিয়ে বলগুলো মারতে শুরু করে তখন কিন্তু বাংলাদেশের প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলছে। সেই জন্য আমার কাছে একেবারেই মনে হয় এত স্বাচ্ছন্দ্য তারা ব্যাট করছে। সুতরাং সাকিব, মুশফিক, তামিমের একটা ব্রিলিয়ান্ট ইনিংস স্কটল্যান্ডের সঙ্গে, মুশফিক সঙ্গে কাজ করছে, যদিও নিউজিল্যান্ডের ম্যাচে সে ঠিক ভালো করতে পারেনি। সাকিব ব্যাটিংয়ে সব দিক থেকে, ফিল্ডিংয়ে সব দিক থেকে সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। মাসাবিকতা তো আসলে অতুলনীয়, অসাধারণ ক্যাপ্টেন্সি করছে, নিজের 100% ঢেলে দিচ্ছে, তার সঙ্গে রিভাল তাসকিন সবাই চেষ্টা করছে নিজের সেরাটা দিতে। অর্থাৎ বাংলাদেশ হিসাবে আমাদের দলটা খেলছে, একটা দল হিসেবে খেলছে, যে খেলাটি দেখার জন্য আমরা দীর্ঘদিন আমরা কিন্তু প্রতীক্ষা ছিলাম। এবং আমার আশা ছিল, একজন সংগঠন হিসেবে আমার আশা ছিল যে আমাদের দলটা যদি তাদের সেরাটা খেলতে পারে তাহলে আমাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। হ্যাঁ, তারপরে আছে নিউজিল্যান্ড প্রসঙ্গ। নিউজিল্যান্ড প্রসঙ্গে আসলে ম্যাচটা জিতেও দিতে পারতো। বাংলাদেশ কিন্তু ভালো করছে, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটি কিন্তু খুব একটা ভালো করছে না, এটা কতটা উদ্বেগজনক হতে পারে আমাদের জন্য? আসলে বাংলাদেশের যদি আপনি কোনো সমস্যা আমাকে বলতে বলেন তাহলে আমি এই ওপেনিং জুটির সমস্যাটাই বলবো। এক্ষেত্রে আমাদের একটা ব্যান্ডাকে আছে, আমাদের যে নিয়মিত ওপেনার এনামুল, সে ইঞ্জুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছে, তার পরিবর্তে ইমরুল ক্যাশ এসছে। এখন অনেক বলতে পারে ইমরুল ক্যাশ এসে কিছু খেলতে পারছে না। দেখেন একটা ঘটনা আছে এখানে, আপনি ইমরুল ক্যাশ কিন্তু দলে ছিল না, সে জানতেও না তাকে যে বিশ্বকাপের আসলে হঠাৎ করে যেতে হবে। সে বাংলাদেশে জাতীয় লিগ খেলছিল, জাতীয় লিগ কিন্তু 4 দিনের ম্যাচ, আর এটা কিন্তু 1 দিনের ম্যাচ, আর এটা বাংলাদেশের কন্ডিশন, এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশন। এই 4 দিনের ম্যাচ খেলে হঠাৎ করে ডাকতে একটা ছেলে 2 দিনের মাথায় দিয়ে মাঠে নেমে গেল, আর আপনি তার কাছ থেকে রানের পর রান আশা করবেন? এই ম্যাচের ক্রিকেটটা আসলে এত সোজা না। আমি মনে করি 2টি ম্যাচ সে প্ল্যান করেছে, 3rd ম্যাচ কোয়ার্টার ফাইনাল, আমি মনে করি তাকে সুযোগটা দেওয়া উচিত, কারণ ইতিমধ্যে কয়েকটা দিন সে পাবে। সে অবশ্যই একজন ভালো ক্রিকেটার, সে অতীতে আমাদেরকে অনেক ভালো ভালো ইনিংস উপহার দিয়েছে। তামিম যেদিন সঙ্গে থাকবে সেদিন তামিম যে কোনো টিমের জন্য মাথা রাখার কারণ হবে। সুতরাং আমি মনে করি যে এই দুটোর উপরে আমাদের ভরসা রাখা উচিত, কারণ আমাদের আর কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন যে সৌম্য সরকারকে আমরা ওপেনিং দিতে পারি, সেটা ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু আমি এই জায়গাটায় একটু বিচার করবো।
বাংলা সরকার কিন্তু প্রথম থেকে একটা ইউনিট ছাড়া প্রত্যেকটা ইউনিটে কিন্তু সে 3 নম্বরে ব্যাক করছে এবং 3 নম্বরে কিন্তু সে চমৎকার ব্যাক করছে, একদম আকর্ষণীয় ব্যাক করছে। আমি মনে করি না তার আস্থার জায়গাটা নম্বরে করে দেওয়া উচিত, তাকে অভিনয় পাশে তার আস্থার জায়গাটা নম্বরে করে দেওয়া উচিত না। একই সঙ্গে সবার পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রিয়াজ 4 নম্বরে ভালো ব্যাক করছে, রিয়াজকে তখন 3 নম্বরে খেলতে হবে, সাকিবকে তখন 4 নম্বরে খেলতে হবে, মুশফিককে তখন 5 নম্বরে খেলতে হবে। তার পজিশনের চেঞ্জের সঙ্গে সঙ্গে সবার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জামিল ভাই, এই বিষয়ে আমরা আরো আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, এশিয়ান স্পোর্টস সার্ভিসে সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ এশিয়ান স্পোর্টস সার্ভিসে। বিরতির আগে কথা বলছিলাম বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে, ফিরছি আলোচনায়। জামিল ভাই, এবার আসি কোয়ার্টার ফাইনাল প্রসঙ্গে। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন হবে বাংলাদেশ, কারণ বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলছে প্রথমবারের মতো। এর আগে যদি আমরা সুপার সিক্সে 2007 খেলেছিলাম, সেটা কিন্তু নক আউট পর্ব ছিল না, সেটা সুপার সিক্স, সবাইকে সবার সঙ্গে খেলতে হয়েছে। তাদের কিন্তু এক ম্যাচেই আপনি কিন্তু একটা দলকে বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। মোট কথা এখন 3টা খেলা বাকি আছে, 3টা 7 ঘন্টা করে খেলা, 321 ঘন্টা খেলা। আপনি যদি ভালো খেলতে পারেন, যে দল 21 ঘন্টা ভালো ক্রিকেট খেলবে সে দলই কিন্তু চ্যাম্পিয়ন হবে। সুতরাং এই কোয়ার্টার ফাইনালটা বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির জন্য তো অবশ্যই, এবং এটা বিশ্বকে ঢুকে দেওয়ার জন্য একটা দারুণ একটা সুযোগ বাংলাদেশের ছেলেরা পেয়েছে। আমরা যদি কোয়ার্টার ফাইনালে ভারতকে পরাজিত করতে পারি, বিশ্ব ক্রিকেটে আমরা দীর্ঘ পায়ে এগিয়ে যাবো। আমরা একটা বিশাল একটা বিশ্বকে ক্রিকেট দেখাতে আমরা সক্ষম হবো যে আমরা বাংলাদেশ আর নিউজ নই, বাংলাদেশ কিন্তু ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। যে বাংলাদেশের দিনে যে কোনো দল, সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত যেই হোক না কেন, বাংলাদেশের দিনে যে পরাজিত হতে পারে। এই বার্তাটা যেমন সারা বিশ্বকে দেওয়া যাবে, ঠিক তেমনি আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, যারা এখন ক্রিকেট খেলছে হাতি হাতি পায়ে এগিয়ে আসছে, তাদের জন্য এটা একটা বিশাল পুরস্কার হিসেবে কাজ করবে। অর্থাৎ ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতেও এই জয়টা একটা বিশাল ভূমিকা পালন করবে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে তো অবশ্যই। সুতরাং সব মিলিয়ে এটা বাংলাদেশের জন্য একটা চমৎকার একটা সুযোগ হচ্ছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের কিন্তু হারাবার কিছু নেই। আমাদের স্বপ্ন ছিল আমরা কোয়ার্টার ফাইনালে খেলবো, আমাদের স্বপ্ন আমাদের ছেলেরা পূরণ করেছে, যেটা আমাদের হারানোর কিছু নাই। হারানোর যা কিছু তা কিন্তু ভারতের। সুতরাং আমাদের কোন সুযোগটাই নিতে হবে, ভারত অন্যত্র পেশারে থাকবে, আমরা যদি আরেকটু পেশা তাদেরকে দিতে পারি, আমার মনে হয় জয় তুলে নেওয়াটা কোনো অসম্ভব কিছু হবে না। সুতরাং এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই জয়টা একটা বিশাল অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যতে কাজ করবে। ভারতের ব্যাটিং লাইন আপ তো বেশ মজবুত, সেক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা হওয়া উচিত ছিল? ভারত স্পিনে সাংঘাতিক ভালো। আমি মনে করি বাড়তি স্পিনার নেওয়া আমাদের জন্য ইন্ডিয়ার এগেনস্টে মোটেই ঠিক হবে না। একটা পরিবর্তনই তারা করতে পারে। আমি একটু আগেই বাংলাদেশ একাদশের কথা বলেছিলাম যে তাইজুলের পরিবর্তে মাস্টারি আসবে, তাইজুল বাদ যাবে, আর সব ঠিক থাকবে। এখন টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে না, একটা বাড়তি পেসার নিয়ে আমি খেলবো, সেক্ষেত্রে হয়তো সৈন্য ওপেন করবে, ইমরান তাইজ ড্রপ হবে, শফিউল দলে করবে, 4টা পেসার নিয়ে যদি খেলি। কিন্তু আমি মনে করি না 4টা পেসার নিয়ে আমাদের খেলার দরকার আছে, কারণ আমাদের কিন্তু একটা মিডিয়াম পেসার, সৈন্য সরকার কিন্তু মিডিয়াম পেসার হিসেবে দলের সঙ্গে আছে, আমরা কিন্তু তাকেও কাজে লাগাতে পারি। এবং আমি এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাই, আমি মনে করি ইন্ডিয়ার সঙ্গে আমরা যদি সারপ্রাইজ প্যাকেজ হিসেবে সৈন্যকে ওপেনিং এ দল করতে নিয়ে আসি, সাইয়ের সাথে মাস্টারের সাথে, তাহলে কিন্তু ইন্ডিয়া হস্তক্ষেপ দিতে পারে। ইন্ডিয়া কিন্তু আশা করে না যে সৈন্য সরকার ওপেন করবে বলি, তারা কিন্তু ধরে নিয়েছে একদিকে মাস্টারকে একদিকে রূপে। সুতরাং তার মাঝখানে যদি আমরা হঠাৎ করে সৈন্যকে নিয়ে আসি, তাহলে সৈন্য কিন্তু জেন্টাল ডিভিশন পেয়েছে, 122, 23, 25-এ বল করে, মাস্টারের বল করে 135, 36-এ বল করে। সুতরাং ওখানে কিন্তু দলের যে প্রভাব যে একটা তারতম্য, তাতে কিন্তু ওরা কিন্তু একটা বিভ্রান্ত হতে পারে, তাই হতে পারে ওপেনিং ব্যাটসম্যানদের। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এরকম কিছু সহজ ওখানে না উচিত, যাতে ভারত প্রথমেই একটা ধাক্কা খায়, যে সৈন্য সরকার কিন্তু প্রথমে ওভারটা বল করে, ভারত কিন্তু সত্যি সত্যি একটা ধাক্কা খেয়েছে। ওখান থেকে আমরা হয়তো বিরক্ত উইকেট পাবো। ওখানে আমি মনে করি না যে 4টা পেশা নিয়ে দরকার হবে, সৈন্য সরকার যেহেতু আছে সেহেতু আমি মনে করি তার দুটোর জায়গায় মাস্টারটি খেলবে এবং মাস্টারটি নায়কত্ব করবে। এই কম্বিনেশনটা রাখাটাই আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে। এবারে বিশ্ব
বিশ্বকাপে তো ভারতের পেসারও বেশ ভালো ফর্মে আছে, তারা কি বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ হতে পারে? ভারতের পেসাররা অবশ্যই অন্য যে কোনো বিশ্বকাপের চাইতে ভারতের পেসাররা এবারের বিশ্বকাপে অনেক ভালো করছে। আমাদের যারা ক্রিকেট পণ্ডিত যারা আছেন, সাবিতা গান্ধী থেকে শুরু করে স্টিভ ওয়ার থেকে শুরু করে সবাই ভারতের প্রেসিডেন্ট কিন্তু একটা ম্যাচ এখন পর্যন্ত হারেনি। সারাদিন জয়ের ধারা অভ্যাস করে গেছে, জয়ের ধারা অভ্যাস রাখতে রাখতে হঠাৎ করে কিন্তু একটা ছন্দপতন হতেই পারে। এবং আমি আশা করি যে বাংলাদেশের খেলার দিন ভারতের ওই ছন্দপতনটা ঘটবে, কারণ তারা নিজেদের উপরে পোশাকটা আনবে। যদি আমরা যখন স্কটল্যান্ডের সঙ্গে খেলি, প্রেশারটা কিন্তু আমাদের উপর থাকে। আফগানিস্তানের সঙ্গে যখন খেলি, আয়ারল্যান্ডের সঙ্গে যখন খেলি, প্রেশারটা কিন্তু আমাদের উপর থাকে। তেমন আমাদের সঙ্গে প্রেশারটা ভারতের উপর থাকবে। আর তার মধ্যে যেটা আমি বললাম, দুটো বড় টুর্নামেন্টে ভারতকে আমরাই বের করে দিয়েছি টুর্নামেন্ট থেকে। এটা কিন্তু ব্যাপক মান কাজ করবে। এটা এই সুবিধাগুলো নিয়ে ভারত বাংলাদেশ কিন্তু একটা ভালো ভাগ্য দিতে পারে। আমি মনে করি বাংলাদেশ এখানে আমরা আরো আলোচনা করবো, তার আগে নিব ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ এশিয়ান স্পোর্টস সার্কিটে বিরতির আগে আলোচনা করছিলাম বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে। ফিরছি আলোচনা। জাহিদ ভাই, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের টিম লাইন আপ বা টিম কম্বিনেশন কিরকম হওয়া উচিত? আলোচনা করলাম। আমাদের যেটা বলেছি যে খুব বেশি নড়াচড়া করা ঠিক না। ব্রাজিলের জায়গায় মাশরাফি আসবে, সেটা অবশ্যম্ভাবী। যেটা বলছিলাম যে সত্যি চারটা প্রচারের কথা, বাট এই মুহূর্তে এটা করাটা কতখানি যৌক্তিক হবে আমি জানি না, কারণ সত্যি কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেনি। সুতরাং একেবারে খুব আহামরি কিছু করে ফেলবে সেটা আমার মনে হয় না। মনমনকে বিভিন্ন পজিশনে খেলিয়ে তার আস্থাটাকে নজরে করে দেওয়া হয়েছে। সুতরাং কোয়ার্টার ফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নিয়ে ভাবাটাও আমার মনে হয় যে সম্মুখীন হবে না। সুতরাং আমি মনে করি একাদশটা এরকম হওয়া উচিত: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, নাসিরুদ্দিন মুর্তজা, রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। এই কম্বিনেশনটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাথে আমার মনে হয় যে দ্যাট উইল বি ভেরি গুড কম্বিনেশন। কারণ এদের মধ্যে সবাই প্রতিযোগিতা ছাড়া মোটামুটি সবাই ভালো কাছে আছে এবং যার যার জায়গায় সে কিন্তু তার সেরাটা দিচ্ছে। এই ম্যাচটা তার লাইন এবং ঠিক রেখে বল করতে পারে। ওয়াইড যদি সে কম করে, মাঝে মাঝে কিন্তু সে অনেক ওয়াইড করে, এভাবে তাকে কন্ট্রোল করতে হবে। এই ওয়াইডটা যদি সে কম করে, বলে তাহলে আমার মনে হয় আমাদের প্রচাররাও তাদেরকে ধরতে দিতে সক্ষম। কারণ আপনি বলা চলবে না, বল করে আমাদের পাঁচটা কিন্তু 40-45 রোমান্ডা কিন্তু 40-45 বল করে। সুতরাং আমরা কিন্তু অভিজ্ঞতা হয়তো পিছিয়ে আছি, বাট বোলিংয়ের ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে নাই। আমাদের এখন মাথা খাটিয়ে লাইন ওয়াইজে দলগুলো খেলতে হবে। এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের কি করা উচিত, পরিকল্পনা কি থাকা উচিত? আলোচনা করেছি পরিকল্পনা থাকা উচিত। যদি আমরা আগে ব্যাট করে বললাম 300 রানের মতো একটা টার্গেট ছেড়ে দিতে হবে। আর আমরা যদি পরে ব্যাট করি, ভারত যদি আগে ব্যাট করে, তাহলে ভারতকে যতটা সম্ভব কমে ধরে রাখতে হবে। বিশেষ করে 270-80 মধ্যে যদি আমরা ভারতকে ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই একটা সুযোগ দিতে পারবে। এবং আমি মনে করি সেই অনুযায়ী যদি বাংলাদেশ পরিকল্পনা করে তাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং যেভাবে তারা বর্তমান বলতে পেরে এসছে, সেই ধারাবাহিকতা যদি রাখতে পারে, মাহমুদুল্লাহ বিশেষ করে ছাত্র মাস্টারের বড় লাইন পাচ্ছে না, থাকি ছাত্রদের একটা বড় আনাউন্স করতে পারে, একটা সেঞ্চুরি মারতে পারে, মুসলিমের চ্যাম্পিয়নটা বড় হয়ে গেছে, মুসলিমের একটা সেঞ্চুরি মারতে পারে, কিন্তু সৈন্য সরকার ডক্টর ইসলামকে যে চলে যাচ্ছে, সেই যদি 70-80 রানের একটা লিড খেলতে পারে, আমি মনে করি বাংলাদেশের অর্ধেক পসিবিলিটি আছে সেমিফাইনালে যাওয়ার। আমার সেরা দিনে আমার যে কোনো উইকেটে যদি আমি আমার সেরাটা দিতে পারি, তাহলে আমি অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে বেরিয়ে আসতে পারবো। ওখানে এখনই কত ম্যাচ খেলেছে, কত কি করেছে, কত হাতে ধরে মেরেছে, এটা আমার দেখার বিষয় না। আমি আমার সেরাটা দেবো, আমি চাইবো জয় করে আনতে, তাদের দুর্বলতা কাজে লাগাতে। আর আমার যদি স্ট্রং হয়, সেই স্ট্রংকে পরবর্তী পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে, তাহলে আমরা ম্যাচটা জিতে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। জাভেদ ভাই, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে জানতে চাইবো টাইগারদের কাছে আপনার প্রত্যাশা। আমার প্রত্যাশা টাইগাররা তাদের সেরাটা খেলে তারা সেমিফাইনালে বাংলাদেশকে নিয়ে যায়, পিছনে দেখুন
যে বাংলাদেশ একটা কবিতার লাইন আমার মনে পড়ে, এই প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশ জনপুরে মনে ছাড়কা তবে মাথায় নোয়াবার নয়। এই কথাটা যাতে আমাদের টাইগাররা আমাদের বিশ্বাসীরা প্রমাণ করতে পারে, তবে দর্শক বিশ্ববাদের কথা আছে। এই পয়েন্টগুলো আমাদের অস্তিত্ব বাংলাদেশ, এরা আমাদের অনেক আমাদের বলছে, আমাদেরকে অনেক জানানো করছে, আমাদের বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশকে শুরু করেছে। আপনাদের কাছে আমার আপনারা তাদেরকে যেটা তাদেরকে করেন, খারাপ সময় তাদেরকে নিয়ে তাদের পাশে আপনারা থাকবেন, তাদেরকে অনেকটা করবেন না, সবাই তুলে থাকবেন বা সেটা যাতে হেলাক্তের পর্যায়ে তুলে না দেয়। দুজনের রাস্তা থেকে অবস্থা হয়েছে, এটা সত্যি সত্যি খুব দুঃখজনক। আপনাদের কাছে আমার দৌড় করলেন, আপনারা আমাদের ছেলেদের পাশে থাকেন। এই ছেলেরা আপনাদেরকে অনেক কিছু বলছে, আরো অনেক আমাদের খেলাধুলাকে বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আপনাদেরকে এই ফাইনাল নিয়ে আপনাদেরকে নিরাশ করবে না। ধন্যবাদ। ধন্যবাদ জামিল ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। টাইগারদের কোয়ার্টার ফাইনালের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এশিয়ান স্পোর্টস 30। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।